আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। গত ৬ দিনে পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে প্রায় ২২,০০০ প্রবাসী বাংলাদেশি ভোট প্রদানের জন্য নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে পোস্টাল ভোট কার্যক্রম পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেমের সাথে যুক্ত কর্মকর্তারা তাদের বিভিন্ন কার্যক্রম প্রধান নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরেন। কর্মকর্তারা বলেন, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে প্রবাসীদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছেন তারা। সাইবার অ্যাটাকের ঝুঁকি থাকলেও কমিশন এই বিষয়ে সতর্ক রয়েছে বলে জানান তারা। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোতে নিবন্ধন কার্যক্রম চলছে। আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সাংবাদিকরা নিজেরাই দলীয় হতে পছন্দ করেন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো দলের উদ্দেশ্য পূরণের কাজ করবে না। গণমাধ্যম কর্মীদের এমন অঙ্গীকার করতে হবে। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি, ইউকে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট এবং বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত কনসালটেশন অন মিডিয়া রিফর্ম শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দুই দলের দুই ভাগ আছে, তিন ভাগ। তো নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন। আজকে ফায়ার সাহেব যে কথা বললেন, রাজনৈতিক দলগুলো তো আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না, কিন্তু আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বিকামস এ প্রবলেম। কারণ আমরা দেখছি তো যে আপনার গত 15 বছর কি হয়েছে। আমরা দেখেছি গত 15 বছর নিজেরাই উদ্যোগী হয়ে আপনারা ফ্যাসিজমকে সমর্থন করেছেন। এটা আমাদের দেখা, এই দেশের মানুষের দেখা। তো সেই জায়গাগুলোতে আপনাদেরও কমিটমেন্টের প্রয়োজন আছে যে আপনারা ওই জায়গাগুলো থেকে নিজেরা বাইরে থাকবেন। আপনাদের কমিটমেন্টটাকে জনগণের কাছে আপনারা স্বাধীন সাংবাদিকতা করবেন। নির্বাচন আর গণভোট একই দিনে করার কারণে খরচ বাড়বে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, চ্যালেঞ্জ থাকলেও একই দিনে নির্বাচন আর গণভোট নির্বাচন কমিশনকে করতে হবে। নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল লাগবে, তাই না? সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মধ্যে আপনারা বলে দেন, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব, জানুয়ারিতে আমরা রেডি করে রাখবো পরবর্তী যে সরকার আছে তাদের জন্য। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনেরটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ হবে। কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে। সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অর্থাৎ নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের 90% মানুষ চরম জলবায়ু ঝুঁকিতে পড়বে। ফলে উচ্চ তাপমাত্রা, ভয়াবহ বন্যা সহ উপকূল বেষ্টিত এলাকায় লবণাক্ততা বাড়বে। সোমবার রাজধানী একটি হোটেলে প্রতিবেদন উপস্থাপনে এমন তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। 2030 সালের মধ্যে বাংলাদেশ ভয়াবহ জলবায়ু ঝুঁকির মুখে পড়তে পারে এবং এর ফলে দেশটির লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এমন ভয়াবহ তথ্য তুলে ধরে বিশ্বব্যাংক বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ অন্যতম। সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঝুঁকি থেকে সহনশীলতা, দক্ষিণ এশিয়ায় মানুষ ও প্রতিষ্ঠানের অভিযোজন সহায়তা বিষয়ে এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, 2030 সালের মধ্যে জলবায়ু পরিবর্তনজনিত কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ঘন বসতিপূর্ণ দেশগুলো ঝুঁকিতে পড়বে। বিশেষ করে এর প্রভাব মোকাবিলা করতে হবে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকে। Governments in South Asia can encourage adaptation best by helping households and firms help themselves, by helping them adapt. And what does that mean in terms of policy? We emphasize a two-pronged approach, right? Governments could do both investing in climate resilient specific measures and policies that are very specifically about building climate resilience. And second, they can combine this
with measures that are aimed at broader development, but they also have resilience co-benefits. প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব ডক্টর ফারহিনা আহমেদ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় শক্তি অবকাঠামো উন্নয়ন ও তথ্য সংগ্রহ সবই ব্যয়বহুল। জলবায়ু অভিযোজন মোকাবিলায় বাংলাদেশের অনেক পলিসি রয়েছে, তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং। We have a huge need for climate adaptation and mitigation. In total, I think we, according to our NAP and NDC, we have almost $12 billion per year. And Bangladesh government is putting almost 3.5 billion from its own budget. So there is a gap. So how to fill up that gap? তবে সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে কাজ করার চেষ্টা করছে বাংলাদেশ। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। লাইসেন্স নবায়নে অযৌক্তিক জটিলতা, বহির্গমন ছাড়পত্রে দেরি আর প্রশাসনিক হয়রানির কারণে দেশের প্রধান বৈদেশিক মুদ্রা আয়ের খাত জনশক্তি রপ্তানি এখন স্মরণকালের সবচেয়ে বড় সংকটে পড়েছে বলে দাবি করেছে বাইরা সদস্যদের সংগঠন শ্রমবাজার রক্ষা আন্দোলন। তাদের অভিযোগ, নীতিগত জটিলতা ও প্রশাসনিক প্রতিবন্ধকতায় বিপর্যয়ের মুখে পড়ছে রিক্রুটিং এজেন্সিগুলো। সকালে রাজধানী কাকরাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে একথা বলেন আন্দোলনকারীরা। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ রেকর্ড $30.4 বিলিয়ন রেমিটেন্স অর্জন করলেও বর্তমান নীতিগত জটিলতা অব্যাহত থাকলে এই অগ্রযাত্রা ধরে রাখা কঠিন হবে বলে আশঙ্কা করছেন বাইরা নেতারা। তারা অভিযোগ করেন, বৈধ অভিবাসনকে কৌশলে মানব পাচার প্রতিরোধ আইনের সাথে যুক্ত করে পুরো সেক্টরকে জটিলতার জালে আটকে ফেলা হচ্ছে। বিশ্ববাজারে সোনার দাম আরও কিছুটা কমেছে। goldprice.org এর তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রের সময় আজ সোমবার আউন্স প্রতি সোনার দাম $33 কমেছে। বিভিন্ন বৈশ্বিক সংস্থা বলছে আগামী কিছুদিন সোনার দাম নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করবে। দাম একেবারে কমে যাবে না, আবার অনেকটা বেড়েও যাবে না। চলতি বছর সোনার দাম একটানা অনেকদিন বাড়ার পর সম্প্রতি কিছুটা কমেছে। তা সত্ত্বেও সোনার দাম এখন পর্যন্ত আউন্স প্রতি $4,000 ওপরে। নিউ ইয়র্কের সময় অনুযায়ী রোববার রাত 11টার সময় সোনার দাম ছিল আউন্স প্রতি $4,050.43। তবে বেশ কিছু কারণে সোনার দাম সীমিত পরিসরের মধ্যে ওঠানামা করবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। আন্তর্জাতিক বিরতির শেষে আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবল। বাংলাদেশ ফুটবল লিগে তৃতীয় রাউন্ডে প্রথম দিনই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বিকেল 2:45টায়। লিগের দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছিল গত 20 অক্টোবর। আবাহনী ও মোহামেডান দুই দলের কেউই এখনও ম্যাচ জেতেনি। আবাহনী 2 ম্যাচে একটিতে হেরেছে, আরেকটিতে পয়েন্ট হারিয়েছে। মোহামেডানেরও একই দশা। নিজেদের প্রথম ম্যাচে ফর্টিস এফসির কাছে হারার পর দ্বিতীয় ম্যাচে পুলিশ এফসির সঙ্গে ড্র করেছে সাদা কালোরা। আবাহনী মোহামেডানের মৌসুমের প্রথম লড়াইয়ের দিন মাঠে নামবে আরও 8 দল। 5 বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মানিকগঞ্জে খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। কিংস অ্যারেনায় পুলিশ এফসিকে আতিথেয়তা দেবে ফর্টিস। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।